Okay, very good evening to all the participants here. And I'm going to take a class on blood grouping systems and overview. So, welcome all those who have already attended, joined the meeting, and it will go live in the Lancet group. First of all, we're going to discuss about what is the definition of blood group. তো আমরা যদি সহজভাবে বলতে চাই যে একটা ব্লাড গ্রুপকে আমরা কিভাবে ডিফাইন করি, সাধারণত বলি যে আমরা একটা ইনহেরিটেড ক্যারেক্টার অফ দ্য রেড ব্লাড সেলস সারফেস। রেড সেলের সারফেস, রেড সেল বলতে আমরা এখানে যেটা আরবিসি বোঝাচ্ছি, যে রেড সেল সারফেসের উপরে যে একটা ইনহেরিটেড ক্যারেক্টার, যেটাকে আমরা ডিটেক্ট করতে পারি হচ্ছে একটা স্পেসিফিক অ্যান্টিবডি দিয়ে। এবং এখানে খেয়াল করতে হবে, যদিও এটা একটা ব্লাড গ্রুপ বলা হচ্ছে এবং ব্লাডের আমাদের হচ্ছে প্লেটলেট আছে, লিউকোসাইট আছে, এবং সেগুলির মধ্যেও কিন্তু সেল সারফেস অ্যান্টিজেন থাকছে, কিন্তু সেগুলিকে আমরা আলাদা সিস্টেমে ডেসক্রাইব করার চেষ্টা করছি, সেটাকে আমরা বলছি এইচএলএস সিস্টেম বা হিউম্যান প্লেটলেট অ্যান্টিজেন সিস্টেম। সো দে আর এ লিটল বিট ডিফারেন্ট। তো আমাদের এই যে ব্লাড গ্রুপ জানার চেষ্টা আমরা করব বা ব্লাড গ্রুপ সিস্টেম জানার চেষ্টা করব, বেসিক বেনিফিট কি, কি জন্য আমরা জানার চেষ্টা করব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিট যেটা আমরা এখানে জানার চেষ্টা জানা আমাদের দরকার, সেটা হচ্ছে যে সেফ ব্লাড ট্রান্সফিউশন। সেফলি ব্লাড ট্রান্সফিউজ করতে গেলে এটার কোনো বিকল্প নেই। সো দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে ইভালুয়েশন এবং প্রিভেনশন অফ দ্য হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, যেটাকে আমরা এইচডিএন নামে সাধারণত সমধিক এটা পরিচিত। যে কোনো ট্রান্সফিউশন রিঅ্যাকশন বা অ্যাডভার্স রিঅ্যাকশন যেগুলি, সেগুলির ইনভেস্টিগেশন করা, সেই জন্য ব্লাড গ্রুপ প্রয়োজন। অর্গান অথবা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট, এটা জানাটা গুরুত্বপূর্ণ। মেডিকেল লিগাল ইউজ বা ফরেন্সিক ইউজের ক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপ জানার প্রয়োজনীয়তা আছে। আমরা যদি ডিসপিউটেড প্যাটার্নিটিকে সলভ করতে চাই, তাহলে আমরা ব্লাড গ্রুপের হেল্প নিতে পারি, যদিও এটা আজকাল ডিএনএ টেস্ট আসার পরে তুলনামূলকভাবে কম করা হয়, কিন্তু ইট ইজ পসিবল। ডিজিজ অ্যাসোসিয়েশন, যেমন পেপটিক আলসার অথবা কার্সিনোমা স্টমাক, এগুলি কিছু ডিজিজ অ্যাসোসিয়েশন আছে, তো সেটাও আমাদেরকে অনেক সময় ডায়াগনোসিস করতে হেল্প করে। অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিজ, এইসব ক্ষেত্রে বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপ জানার প্রয়োজনীয়তা আছে। তো এটা একটা ডায়াগ্রাম যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ব্লাড গ্রুপ যে সেটা কিভাবে থাকছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিঙ্গেল পাস প্রোটিন, মাল্টিপ্লাস প্রোটিন এবং জিপেলিং প্রোটিন, বিভিন্ন প্রোটিন এবং তাছাড়া কার্বোহাইড্রেট, এগুলি হচ্ছে সেলের আরবিসির যে সেল ওয়াল থাকছে, সেই সেল ওয়ালের মধ্যে বিভিন্নভাবে ইমপ্লিমেন্টেড থাকছে, এবং সেগুলি হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপের, আমরা এখানে এবিও, তারপরে এইচ এম এন এস স্কেল, রেসাস, ডাফি, এই গ্রুপগুলির একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। আসলে কতগুলি ব্লাড গ্রুপ আছে, তো আমরা কম বেশি জানি যে আরবিসির গায়ে, রেড সেল এর গায়ে প্রায় হচ্ছে 300 থেকে 400 অ্যান্টিজেনিক স্ট্রাকচার থাকতে পারে, কিন্তু তাদের সবগুলি কিন্তু ব্লাড গ্রুপ না। তো officially recognized by the International Society of Blood Transfusion, there are 38 blood groups up to 2019. এবং এছাড়াও আরো কিছু উম, আম, এই ধরনের অ্যান্টিজেন, সেগুলি হচ্ছে গিয়ে এখন প্রক্রিয়াধীন আছে, যে তাদের মধ্যে ব্লাড গ্রুপ হওয়ার মতো ক্যারেক্টারিস্টিক্স আরো যখন প্রমাণিত হবে, হয়তো তারা অ্যাড হবে। তো আপাতত আমাদের টোটাল ব্লাড গ্রুপ সংখ্যা আরবিসির উপর, আরবিসির অ্যান্টিজেন উপর বেস করে দেয়ার 38 নাম্বার। তো আমাদের যেটা সাধারণত দৈনন্দিন কাজের জন্য সব এই 38টা ব্লাড গ্রুপ জানা থাকা খুব জরুরি না। তো মূলত হচ্ছে গিয়ে মেজর এবং মাইনর ব্লাড গ্রুপ এই দুই ভাগে হচ্ছে ভাগ করা হচ্ছে, এবং তার মধ্যে এবি এবং রেসাস ব্লাড গ্রুপ, এই দুটা জানাটা আসলে খুবই জরুরি। এবং এছাড়া মাইনর কিছু ব্লাড গ্রুপ রয়েছে, সেগুলির সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, যেমন এমএনএস সিস্টেম, কেল, কিড, ডাফি, লিউইস, লুথারান, ডিয়েগো, পিআই, পল্টন। হ্যাঁ, এগুলি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট মাইনর ব্লাড গ্রুপ। এবং আমি এই পাশে, ডান পাশে এখানে যে অ্যান্টিজেন গুলি হচ্ছে দেখা যাচ্ছে, যে বিভিন্ন মেজর এবং মাইনর ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন গুলি রয়েছে, যেগুলি হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের জন্য দায়ী, সেগুলিও দেখা যাচ্ছে। তো এই সম্পর্কে একটু ধারণা থাকাটা জরুরি। আহ এছাড়াও আমরা আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে আমরা গ্রুপকে ভাগ করার চেষ্টা করছি মেজর বা মাইনর, এর পিছনে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে একটা অ্যান্টিজেনিসিটি, একটা হচ্ছে ইমিউনোজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি কাকে বলা হচ্ছে, এটা রেফার্স টু দ্য ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স টু বাইন্ড টু স্পেসিফিক অ্যান্টিবডি মলিকুল। এটাকে আমরা বলছি অ্যান্টিজেনিসিটি বা অ্যান্টিজেনিক রিঅ্যাক্টিভিটি। আর ইমিউনোজেনিসিটি আমরা কাকে বলছি, যে অ্যাবিলিটি অফ দ্য সাবস্টেন্সেস অ্যাবল টু প্রডিউস অ্যান ইমিউন রেসপন্স।
তো সেটাকে আমরা বলছি হচ্ছে ইমিউনোজেনিসিটি। তাহলে এই ২ টা গুণের উপর নির্ভর করে কিন্তু হচ্ছে ব্লাড গ্রুপ গুলিকে মেজর এবং মাইনর এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো আমরা জানি যে ব্লাড গ্রুপ সিস্টেম গুলিকে আমরা আ এই যে ২ ভাগে এবিও এবং রেসাস এই দুটো হচ্ছে মূলত হচ্ছে মেজর ব্লাড গ্রুপ। আর মাইনর ব্লাড গ্রুপের মধ্যে বাকি ৩৮ এর মধ্যে বাকি যে ৩৬ টা থাকছে সেগুলি সবই হচ্ছে মাইনর ব্লাড গ্রুপের মধ্যে পড়ছে। মেজর ব্লাড গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স আসলে কি? মেজর ব্লাড গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সাধারণত তারা কি তাদের মধ্যে ন্যাচারালি অকারিং অ্যান্টিবডি থাকে। আমরা এই বিষয়টা নিয়ে আ সামনের স্লাইডগুলিতে আলাপ করব। তবু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে, যেমন আমরা জানি যে ব্লাড গ্রুপ A যার আছে তার মধ্যে অ্যান্টি B পাওয়া যাবে। তো অথচ এই যে ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন এ যে ইন্ডিভিজুয়াল তাকে আমরা কখনো কি করিনি? কোন ব্লাড গ্রুপ বি দিয়ে ট্রান্সফিউজ করিনি বা তার হয়তো কোনো প্রেগন্যান্সির হিস্ট্রি নেই। তো তারপরেও তার মধ্যে যে অ্যান্টি বি পাওয়া যাচ্ছে, এটা কেন? এটা হচ্ছে ন্যাচারালি অকারিং অ্যান্টিবডি। তো এটা একটা অন্যতম প্রধান গুণ এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে। এটা ফাউন্ড ইন অল ইন্ডিভিজুয়ালস সবাইকে আপনি যদি হচ্ছে গ্রুপিং করেন তাকে আপনি সাধারণত কোনো না কোনো গ্রুপে ফেলতে পারবেন। এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিজেন হাইলি অ্যান্টিজেনিক এবং ইমিউনোজেনিক যেটা আমরা অলরেডি বলে আসছি। যদি মিসম্যাচ ট্রান্সফিউশন হয় তাহলে হচ্ছে এখানে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট এবং এইজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রেসাস সিস্টেমের ইমিউনোজেনিসিটি বেশি এবং এটা কি করতে পারে? হেমোলাইটিক ডিজিজ অফ দ্যা নিউবর্ন করতে পারে। আচ্ছা, অন্যদিকে মাইনর ব্লাড গ্রুপ গুলি কি? এটা হচ্ছে রেয়ারলি ন্যাচারাল অ্যান্টিবডি পাওয়া যায় মাইনর ব্লাড গ্রুপের মধ্যে। সাধারণত ন্যাচারাল হবে না, তাদেরকে এক্সপোজার হতে হবে। এবং ভেরি ফিউ হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন হতে পারে। মেনি অফ দ্য অ্যান্টিজেনস আর অফ লো অ্যান্টিজেনিসিটি। সাধারণত তাদের ইমিউন অ্যান্টিবডি গুলি ফর্ম করে না। কেল, কিড এবং কল্টন তাদের হচ্ছে কিছুটা স্ট্রং অ্যান্টিজেনিসিটি আছে যদিও এদের ফ্রিকোয়েন্সি খুবই লো। একটা কোয়েশ্চেন প্রায়ই হচ্ছে সামনে চলে আসে যে আচ্ছা এই যে ব্লাড গ্রুপ ফর্ম হলো, এরা কি কখনো চেঞ্জ হওয়া সম্ভব কিনা? তো এটার সহজতম উত্তর আসলে এভাবে আ আমরা দিতে পারি যে সাধারণত ব্লাড গ্রুপ ওয়ান্স ফর্ম ইট উইল নেভার চেঞ্জ। তাহলে রেয়ারলি কি হতে পারে? কিছু চেঞ্জ হতে পারে যেটা সাধারণত টেম্পোরারি চেঞ্জ হিসাবে আমরা বলব এক্সেপ্ট ওয়ান কেস। যেমন একটা পেশেন্ট সে যদি হচ্ছে সাফারিং ফ্রম এ ইনফেকশন অর সেপসিস, তার যদি ম্যালিগন্যান্সি থাকে, তার যদি অটো ইমিউন ডিজিজ থাকে তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে তার এই ব্লাড সেলের যে অ্যান্টিজেনিক সাইট গুলি সেগুলিতে অনেক সময় যে প্রপার রিঅ্যাকশন হওয়া সেটা রিঅ্যাকশনটা হচ্ছে না এবং আমরা এইজন্য অনেক সময় দেখা যাচ্ছে যে তার হয়তো আগে ব্লাড গ্রুপ ছিল একটা। আমরা যখন তাকে ডিজিজের পরে হচ্ছে গ্রুপিং করতে গেলাম তখন দেখা গেল যে তার ব্লাড গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে। তো সাধারণত এটা আ আ সাময়িক। আপনি সেপসিস এর পেশেন্ট বা ইনফেকশন আছে তাকে যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি দেন আফটার সাম টাইম তার যে প্রকৃত ব্লাড গ্রুপ সেটাকে আবার পাওয়া যাবে। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমরা যদি প্রপারলি ট্রিটমেন্ট করতে পারি, হ্যাঁ? সেটা পাওয়া সম্ভব। একটা ক্ষেত্র সেটাকে বলা হচ্ছে যে একজন পারসন যদি বোন ম্যারো অন্য কারো কাছ থেকে নেন যিনি ডিফারেন্ট এবিও টাইপ। যেমন একজন টাইপ এ পেশেন্ট রিসিভ করলেন বোন ম্যারো ওর কাছ থেকে কিংবা বি এর কাছ থেকে। সেক্ষেত্রে কি হবে? যেহেতু তার বোন ম্যারোটা চেঞ্জ হয়ে গেল, এখানে আমরা ম্যারোটাকে ট্রান্সপ্লান্ট করেছি ভিন্ন ব্লাড গ্রুপ দিয়ে। সুতরাং একটা দীর্ঘ সময় ধরে হয়তো ২ থেকে ৫ বছর সময় ধরে আস্তে, আস্তে তার ব্লাড গ্রুপ যে তিনি যে ম্যারোটা গ্রহণ করেছেন সেটাতে চেঞ্জ হয়ে যাবে এবং ইট উড বি পার্মানেন্ট। এটা একটা আ ইম্পোর্টেন্ট জিনিস জানার জন্য। তো আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এটা মোস্ট সিগনিফিক্যান্ট এবং এটার সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে রেসিপ্রোকাল অ্যান্টিবডি। যেমন ব্লাড গ্রুপ এ এর অ্যান্টি বি পাওয়া যাবে, বি এর অ্যান্টি এ পাওয়া যাবে, ও এর অ্যান্টি এবি পাওয়া যাবে। এবি ব্লাড গ্রুপের হচ্ছে কোনটাই পাওয়া যাবে না। তো এই যে রেসিপ্রোকাল অ্যান্টিবডি কনসিস্টেন্টলি এবং প্রেডিক্টেবলি প্রেজেন্ট মানে আপনি নির্দিষ্টভাবে জানেন যে এই ব্লাড গ্রুপের যদি একজনের ইন্ডিভিজুয়াল হয় তার অমুক অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। সো দিস ইস প্রেডিক্টেবলি প্রেজেন্ট এবং এইটা প্রেজেন্ট থাকছে হচ্ছে কোন এক্সপোজার হিস্ট্রি ছাড়াই। অ্যান্ড এবিও অ্যান্টিবডি গুলি আপনার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করতে পারে। এই কমপ্লিমেন্ট কি করতে পারে? যদি মিসম্যাচ ট্রান্সফিউশন হয় সেক্ষেত্রে লাইফ থ্রেটানিং সিচুয়েশন তৈরি করতে পারে থ্রু হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। এরা সাধারণত রেড সেল মেমব্রেনে থাকে আমরা অলরেডি জানি। ডিটেক্টেবল হয় হচ্ছে 5 to 6 উইকস অফ জেস্টেশন এ। নিউবর্ন এ এরা উইকলি এক্সপ্রেসড এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। অ্যাডাল্ট লেভেলে পৌঁছতে সাধারণত ২ থেকে ৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিবডি যারা আমরা জানি যে অ্যান্টি এ পাওয়া যায় হচ্ছে গ্রুপ ও এবং গ্রুপ বি এর ক্ষেত্রে, অ্যান্টি বি পাওয়া যায় হচ্ছে গ্রুপ ও এবং গ্রুপ এ এর ক্ষেত্রে। সাধারণত জন্মের সময় এই এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিবডি গুলি অ্যাবসেন্ট থাকে। এবং ওই সময় যে অ্যান্টিবডি গুলি আমরা পাচ্ছি কর্ড ব্লাড সেরামে সেটা সাধারণত মার কাছ থেকে আসে আর ম্যাটারনাল অরিজিনের। ডেভেলপমেন্ট হয় হচ্ছে সাধারণত 3 to 6 মান্থ এইজ এ, পিক লেভেলে যায় 5 to 6 ইয়ার্স এ, 5 to 10 ইয়ার্স এ। এটা ডিমিনিশ হয়ে যায় যত এইজ বাড়তে থাকবে তত ডিমিনিশ হতে থাকবে। ইউজুয়ালি আইজিএম এবং এগুলি সাধারণত প্ল্যাসেন্টা ক্রস করে না। এটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিবডির বৈশিষ্ট্য।
এবং এরা ন্যাচারালি ফর্মড হয়। কিভাবে হচ্ছে? যে কোনো এক্সপোজার নাই অথচ হচ্ছে ন্যাচারালি ফর্মেশন হচ্ছে। তো বলা হয়ে থাকে বা এই ক্ষেত্রে যে হাইপোথিসিসটা মূলত হচ্ছে এস্টাবলিশড সেটা হচ্ছে যে এটা ফুড অথবা ব্যাকটেরিয়া কোনো মাইক্রো অর্গানিজম সেগুলির মধ্যে এবিও ব্লাড গ্রুপের যে মিসিং টাইপটা মানে যেমন ধরুন আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ তাহলে যার আ উম যে ব্যাকটেরিয়া বা যে ফুডের মধ্যে হচ্ছে যে এই বি অ্যান্টিজেনটা নাই সেটা কি করবে? সেটা যখন আমি ইনজেস্ট করব বি অ্যান্টিজেনটা আছে সেটা যখন আমি ইনজেস্ট করব সেই বি অ্যান্টিজেনের এগেইনস্ট এ আমার বডি অ্যান্টি বি তৈরি করবে। সো এটা হচ্ছে এখানকার থিওরি এবং ব্যাকটেরিয়া ইন দ্য ডায়েট এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মাইক্রোব appear to be primary immune stimulus for the development of anti A এবং anti B. তো এই জন্য এরা ন্যাচারালি ফর্ম হচ্ছে। এটা একটা খুব কমন এবিও সিস্টেমের চার্ট যেটা আমরা সাধারণত একদম প্রথম দিকে পড়ে থাকি যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি এবং গ্রুপ ও এগুলির ক্ষেত্রে হচ্ছে রেড সেল ব্লাড টাইপ বিপরীতে যে অ্যান্টিবডি গুলি থাকে সেগুলি আমরা অলরেডি জানি এবং কি অ্যান্টিজেন থাকে সেগুলি আমরা জানি। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে এই লিস্টটা মুখস্থ রাখাটা জরুরি। না হলে আমরা হচ্ছে গ্রুপিং এর সময় হচ্ছে সমস্যায় পড়বো। তো সাধারণত সবাই বেসিক নলেজ হিসাবে এটা জানে। আসলে পার্সেন্টেজ কত? আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ এ দেখি, তাহলে এবিও দেখা যাচ্ছে যে বি এবং ও প্রায় কাছাকাছি। তো মোস্টলি হচ্ছে বি এটা একটা স্টাডি থেকে নেওয়া যে 35% ও হচ্ছে 33% এবং এছাড়া এ হচ্ছে 22% এবং সামান্য পরিমাণ এবি থাকছে হচ্ছে আপনার 8.39%। তো সুতরাং বি এবং ও দে আর মোস্টলি নিউমারাস। আমাদের সাবগ্রুপ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যেটা সাধারণত আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে একটু কম বলি বা অনেকে আমরা একটু কম জানি। সাবগ্রুপটা হচ্ছে সেটাই যে ধরুন একটা মানুষের আরবিসির মধ্যে হচ্ছে এ অ্যান্টিজেনের পরিমাণ বেশি যে কারণে আমরা তাকে হয়তো এই গ্রুপের মধ্যে ফেললাম। কিন্তু তার এই অ্যান্টিজেনের এ অ্যান্টিজেন তার প্রেজেন্ট কিন্তু যদি তার অ্যান্টিজেনের সংখ্যাটা কম হয় নরমালি দেখা যাচ্ছে যে নরমাল ইন্ডিভিজুয়াল এই ইন্ডিভিজুয়াল যে তার ক্ষেত্রে হয়তো বা ৮ থেকে ৯ লক্ষ ১০ লক্ষ অ্যান্টিজেন থাকছে কিন্তু সাবগ্রুপের মধ্যে এসে দেখা যাচ্ছে সেটার পরিমাণ কমে যাচ্ছে লেস দেন 1 লাখ ৫০,০০০ অনেকের ক্ষেত্রে ১০,০০০ ২০,০০০ তাহলে এটা হচ্ছে এ কিন্তু এই এটা কি এটা সাবগ্রুপ এটা তুলনামূলকভাবে লোয়ার অ্যান্টিজেন এক্সপ্রেশন লেস অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকছে তো এরকম এ এবং বি উভয়েরই কিছু সাবগ্রুপ আছে তার মধ্যে এ এর সাবগ্রুপগুলি কমন আমরা সাধারণত ব্লাড গ্রুপের বিভিন্ন অ্যানোমালি দেখা গেল যে একজন এই ইন্ডিভিজুয়ালকে আরেকজন এই ইন্ডিভিজুয়াল ব্লাড দিচ্ছে বা উনি হচ্ছে কয়েকবার রিপিটেড ব্লাড পাওয়ার পরে তার ব্লাড দিলেও সেটা আমরা যখন কম্পাটিবিলিটি করতে যাচ্ছি তখন রিয়াকশন হচ্ছে তখন আমাদের একটু মাথায় রাখতে হবে যে হয়তোবা এখানে কোনো সাবগ্রুপের প্রবলেম থাকতে পারে তো এই জন্য ক্রস ম্যাচিং এর অ্যানোমালি হতে পারে অনেক সময় আমাদের মেডিকেল লিগ্যাল ইউজেও লাগে তো সাধারণত এ ওয়ান এবং এ টু এই দুটোই হচ্ছে এর ইম্পর্টেন্ট সাবগ্রুপ তো এর মধ্যে এ টু ফেনোটাইপটা বেশি ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে যে এ টু এবং এ টু বি মানে এ বি ব্লাড গ্রুপের মধ্যে এ টু বি যারা তারা হচ্ছে অ্যান্টি এ ওয়ান প্রডিউস করতে পারে যখন হচ্ছে গিয়ে আমরা ন্যাচারালি অকারিং অ্যান্টিবডি যে থিওরি দেখেছি সেই মোতাবেক তার রক্ত কি তৈরি হবে অ্যান্টি এ তৈরি হতে পারে এবং এই যে অ্যান্টি এ তৈরি হলো এই অ্যান্টি এ কিন্তু ক্রস ম্যাচিং ইনকম্প্যাটিবিলিটি করতে পারে এবং যদি শেষ পর্যন্ত ভুলক্রমে রক্ত দেওয়া হয় তাহলে এটা অনেক সময় হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশনও করতে পারে তবে সবার ক্ষেত্রে হবে না যে 1 to 8% অফ দ্য এ টু অ্যান্টি এ ওয়ান প্রডিউস করে 25% অফ দ্য এ টু বি ইন্ডিভিজুয়াল অ্যান্টি এ ওয়ান প্রডিউস করে তাহলে বাকিরা প্রডিউস করছে না তো এই জন্যই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এ ওয়ান এ টু এভাবে ভাগ করে সাবগ্রুপ করে ব্লাড দিচ্ছি না তারপরেও আমাদের ওভারঅল যে ট্রান্সমিশন রিঅ্যাকশনের পরিমাণ তুলনামূলকভাবে কম বা ক্রস ম্যাচিং আমরা যখন করছি প্রবলেম হচ্ছে না কারণ হচ্ছে যে পার্সেন্টেজটা লো এ টু বা এ টু বি যে অ্যান্টি এ ওয়ান করছে সেই পার্সেন্টেজটা তুলনামূলকভাবে কম কিন্তু তারপরেও এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এছাড়া আরো কিছু সাবগ্রুপ থাকছে এ এম এ ওয়াই এ থ্রি এ এল এ এক্স এরা তুলনামূলকভাবে খুবই কম পরিমাণের সংখ্যা এবং ইম্পর্টেন্সটা কম অ্যান্টি এ বি এটা সাধারণত ও গ্রুপের ইন্ডিভিজুয়াল যারা তারা তাদের সেরামে আমরা পাচ্ছি এবং এটা কার সাথে এ সেল বি সেল এবং এ বি সেল সবার সাথে রিয়াক্ট করে হচ্ছে অ্যাগ্লুটিনেশন করে প্রিডোমিনেন্টলি এটা ইমিউনোগ্লোবুলিন জি উইথ স্মল পোর্শন অফ বিং ইমিউনোগ্লোবুলিন এম এটা হচ্ছে একটা অ্যান্টিবডি এটা কিন্তু মিক্সচার না যে অ্যান্টি অ্যান্টি বি মিলিয়ে হচ্ছে অ্যান্টি এ বি তা না এটা হচ্ছে নিজেই একটা কমপ্লিট অ্যান্টিবডি অ্যান্টি বি আমরা পাবো হচ্ছে গ্রুপ ও এবং এই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যান্টি বি তাদের সেরামে আইজিএম ক্লাস এবং এরা ইন্টারভাস্কুলার হেমোলাইসিস করবে যদি হচ্ছে আরবিসি মিসম্যাচড হয় এবং অ্যান্টি এর ক্ষেত্রেও কথা একই এখন আমরা একটু এক্সেপশনাল আরেকটা জিনিস জানার চেষ্টা করি বোম্বে ফেনোটাইপ এটা কাকে বলা হচ্ছে বোম্বে ফেনোটাইপ বলা হচ্ছে যে এমন একটা ব্লাড গ্রুপ যেটার মধ্যে আমরা অত বেসিক আসলে একটু কম জানি তবু এখানে একটু বলার চেষ্টা করি যে এবিএইচ অ্যান্টিজেন এবিএইচ বা একটা এইচ সাবস্টেন্স
এই সাবস্টেন্স থেকে কিন্তু আসলে এই যে ছবিটা আমরা দেখছি এখানে, এই সাবস্টেন্স থেকে ABH অ্যান্টিজেনটা শেষ পর্যন্ত হচ্ছে এটা বিশ্লেষিত হয় বা তৈরি হয়। বা এই প্রিকারসর থেকে এইচ এর থেকে ABH এইভাবে তৈরি হয়। তো এখন এই যে প্রিকারসর সাবস্টেন্স থেকে যে এই সাবস্টেন্স তৈরি হওয়া, এটা যদি টোটালি না হয়, তখন কি হবে? কোন রকম ABH অ্যান্টিজেন তৈরি হবে না। নো ABH অ্যান্টিজেন আমরা এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এটা কি একটা সাপ্রেসর জিন কি করতেছে? এখানে হচ্ছে যে প্রিকারসর সাবস্টেন্স থেকে যে এই সাবস্টেন্স তৈরি হয়, এটা জেনেটিক্স এর পার্ট, সেটাকে থামিয়ে দিচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে কোন রকম ABH কোন অ্যান্টিজেন তৈরি হবে না। তাহলে এটাকে আমরা তখন বলবো হচ্ছে বোম্বে ফেনোটাইপ। তো এটা সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস কম। অবশ্য ব্লাড গ্রুপও এটার সংখ্যায় খুব ক্ষীণ। এতে প্রবলেমটা কি হবে? ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন হবে, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন এটা হতে পারে। এটা বোম্বেতে 1952 তে প্রথম দেখা যায়। এবং এটার ইম্পর্টেন্সটা কি? এরা অনেক সময় রংলি টাইপড অ্যাজ ও, কারণ আমরা যখন টাইপিং করতে যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা অ্যান্টি এ অ্যান্টি বির সাথে রিঅ্যাকশন হচ্ছে না। তো অ্যান্টি এইচ যেটা দিয়ে সাধারণত এটাকে ফাইনালি আমরা খুঁজে পাই, সেটা তো আসলে নরমালি সব সেন্টার ব্যবহার করে না, এক্সেপশনালি কিছু, কিছু হায়ার সেন্টার ছাড়া। তো এইজন্য অনেক সময় রংলি এটা টাইপড হয় হচ্ছে ও গ্রুপ হিসাবে, এবং দেখা যাচ্ছে যে হয়তোবা ভুলক্রমে ও ব্লাড গ্রুপ দিয়ে ট্রান্সফিউজ করা হয় এবং শেষ পর্যন্ত হচ্ছে তার ক্ষেত্রে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতে পারে। তো এদের ক্ষেত্রে উপায় কি? উপায় হচ্ছে আইডেন্টিক্যাল বোম্বে টাইপ ব্যবহার করা, এবং অথবা অটোলোগাস ব্লাড, নিজের ব্লাড নিজেই হচ্ছে আমরা এই পেশেন্ট যদি তার ফিজিক্যাল স্ট্যাবিলিটি সেই পরিমাণ থাকে, তাহলে হচ্ছে তার নিজের ব্লাড আগেই কালেকশন করে সেটাকে আমরা রেফ্রিজারেটরে, ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরে রেখে প্রয়োজনে তার অপারেশন বা অন্য কোনো সময় ব্যবহার করতে পারি। অথবা আরেকজন বোম্বে ফেনোটাইপের কাছ থেকে আমরা তাকে ব্লাড দিতে পারি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানে এরা সংখ্যায় খুব কম। যে মুম্বাই বা যে বোম্বের কথা দিয়ে তাদের বোম্বে ব্লাড গ্রুপ আমরা বলছি, সেখানে মাত্র 35 to 40 ব্লাড ডোনার, সেটা অবশ্য 2010 সালের একটা আর্টিকেল থেকে পাওয়া। এবং টোটাল হচ্ছে 179 সেখানে ছিল। ইন্ডিয়াতে হচ্ছে 179। বাংলাদেশে আমাদের হচ্ছে 9 জন পার্সন 2012 সাল পর্যন্ত রিপোর্টেড। এরপরে সম্ভবত আরো 2-3 জন বেড়েছে। তো এটার সংখ্যাটা খুবই কম, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এদের ট্রান্সমিশনের ক্ষেত্রে হয় একটা বোম্বে আইডেন্টিক্যাল টাইপ, অথবা তার নিজের রক্তটাই আবার ব্যবহার করতে হবে। তো এইগুলি আমরা এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে কিছু বেসিক আইডিয়া পেলাম। এখন হচ্ছে রেসাস ব্লাড গ্রুপ, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এটা কিন্তু এবিও চেয়েও কমপ্লেক্স। এবিওতে আমরা খুব অল্প কিছু অ্যান্টিজেন, এবিএইচ 3টা মাত্র, কিন্তু রেসাসে এসে প্রায় 61টার মতো অ্যান্টিজেন থাকছে, এবং এটা একটা কমপ্লেক্স সিস্টেম। এবং এর মধ্যে 5টার অ্যান্টিজেনের উপর আমরা খুব গুরুত্ব দেই। এবং এখানে হাইলি পলিমরফিক জিনস এই সাধারণত এই কমপ্লেক্সিটির কারণ। 1939 এটা ডিসকভার্ড। আপনারা জানেন যে 1900 সালে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের প্রায় 38 বছর পরে এটা আবিষ্কৃত হয় রেসাস মাঙ্কির উপর কাজ করতে গিয়ে। এবং এটা হচ্ছে ভেরি ইমিউনোজেনিক, এটা ভেরি ইমিউনোজেনিক। এমনও বলা হয় যে এটা 1 ml ব্লাড, 1 ml রেসাস পজিটিভ ব্লাড যদি আপনি রেসাস নেগেটিভ কোনো ইন্ডিভিজুয়ালকে দেন এবং সে যদি রেসপন্ডার হয়ে থাকে, তাহলে তার বডিতে হচ্ছে গিয়ে ডি অ্যান্টিবডি বা রেসপেক্টেড যে অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকবে সেটার অ্যান্টিবডি তৈরি হবে। তো তাহলে রেসাস নেগেটিভ সাবজেক্ট গুলি হচ্ছে গিয়ে অ্যান্টিবডি তৈরি করতে পারবে 70% কেসে। আমরা বলছি অ্যাপ্রক্সিমেটলি 70, কোনো টেক্সটে 80 বলা হয়। তো বাকিরা করছে না কেন? বাকি রেসাস নেগেটিভকে আমরা রেসাস পজিটিভ দিলেও তারা কেন অ্যান্টি-ডি ফর্মেশন করছে না? এটার কারণ হচ্ছে যে কিছু, কিছু পিপল আছে যাদেরকে আমরা বলি নন রেসপন্ডার বা পুয়ার রেসপন্ডার। মানে তাদের ইমিউন সিস্টেম এইখানে রেসপন্স করে না। তাদেরকে বারবারও যদি হচ্ছে রেসাস পজিটিভ ব্লাড দেওয়া হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত কোনো অ্যান্টি-ডি তৈরি করে না। এদেরকে আমরা নন রেসপন্ডার বলি। তো 70% এর ক্ষেত্রেই তৈরি হয়। তো এটা মানে মেক্সিমাম এর ক্ষেত্রেই তৈরি হয়। এবং এরা কি করতে পারে? হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন করতে পারে এবং হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন করতে পারে। রেসাস অ্যান্টিজেন এগুলি কিন্তু ফুলি ডেভেলপড ইন আর্লি ফিটাল লাইফ এবং রিমেইনস সো থ্রু আউট দ্য অ্যাডাল্ট লাইফ। এটা তাদের হচ্ছে গিয়ে একটা ইম্পোর্টেন্ট গুণাবলী। এবং রেড সেল মেমব্রেনে পাওয়া যাচ্ছে। ইমিউনাইজিং ডোজ আমরা বলেছি যে as little as 1 ml of blood can cause immunity, can produce antibody, and immunogenicity of capital D is higher than virtually others. এখানে স্মল ডি অবশ্য নেই, সেজন্য আমরা ডি কে ডি বলি। এবং এছাড়াও আমাদের যে কয়টা ইম্পর্টেন্ট স্মল সি, ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল সি, এগুলির অ্যান্টিজেনিসিটির কিছু হচ্ছে তফাৎ আছে। সেটা আমরা দেখানোর একটু চেষ্টা করেছি। এটা কিছুটা জানা থাকা ভালো। রেসাস অ্যান্টিবডির কিন্তু কোনো ন্যাচারালি অকারিং অ্যান্টিবডি নেই। এটা এবিওর সাথে এটার প্রধান তফাৎ। যদিও ২ টাই মেজর ব্লাড গ্রুপ, কিন্তু এখানে রেসাস অ্যান্টিবডির কিন্তু কোনো ন্যাচারালি অকারিং অ্যান্টিবডি নেই। শুধুমাত্র এক্সপোজার, এটা থ্রু ট্রান্সমিশন অর বাই প্রেগন্যান্সি, শুধুমাত্র এই ২ টা ভাবেই হচ্ছে গিয়ে আপনার এটা ইমিউনিটি প্রডিউস করতে পারে।
দে আর মেইনলি আইজিজি, এবং এই অ্যান্টিবডি ফর্ম হয় সাধারণত ১২০ দিনের মধ্যে। প্রাথমিক যে এক্সপোজার হচ্ছে, প্রাইমারি এক্সপোজার এর মধ্যে হচ্ছে ১২০ দিন, এবং সেকেন্ডারি এক্সপোজারে ভেরি আর্লি 2 to 7 days আফটার এ সেকেন্ডারি এক্সপোজার। Clinical significance related to hemolytic transfusion reaction এবং hemolytic disease of the newborn. Re-exposure to antigen cause rapid secondary response. Previous transfusion or pregnancy may cause re-exposure. তো এই কারণেই হচ্ছে যে রেসাস নেগেটিভ মাদার যাদের হাজবেন্ড রেসাস পজিটিভ তাদের ক্ষেত্রে আমরা খুব সাবধানতা অবলম্বন করতে বলি, এবং তাদেরকে সাধারণত আমরা অ্যান্টি ডি দিয়ে হচ্ছে আগে একটা প্রিভেন্টিভ মেজার নিতে বলা হয়। তাদেরকে হচ্ছে কাউন্সিলিং এর প্রশ্ন থাকে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো যারা সেভাবে জানেন না বা চিকিৎসা সেভাবে নেন না, অনেকের ক্ষেত্রে বারবার স্টিল বোর্ন হিস্ট্রি বা আপনার হচ্ছে হেমোলাইটিস ডিজিজ অফ দ্য নিউবর্নে তাদের বাচ্চা মারা যাওয়ার হিস্ট্রি নিয়ে তারা প্রেজেন্ট করেন। তো এই জন্য এটার খুবই ভালো এবং বড় একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। এর জন্য রিসার্চ সম্পর্কে আমাদের জানা থাকাটা জরুরি। নোমেনক্লেচার এর মধ্যে একটু জিনিসটা জানা থাকা দরকার। এটা সাধারণত হচ্ছে আমরা যে ডিসিই কে আমরা আলাদা ভাগ করছি, সেটাকে আমরা ফিশার এন্ড রেইস অথবা ওয়েনার সিস্টেমের মাধ্যমে ২ ভাগে হচ্ছে এটাকে এক্সপ্রেস করতে পারি। এটা জানা জরুরি এইজন্য অনেক সময় জিনোটাইপ ফিনোটাইপ ম্যাচড ব্লাড দিতে হয়। কাদের ক্ষেত্রে? সাধারণত মাল্টি ট্রান্সফিউজ কেস যেগুলি, যে আপনি একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট, হয়তোবা একজন পেশেন্ট যে হয়তো ক্রনিক অ্যানিমিয়ার পেশেন্ট, অ্যানিমিয়া ক্রনিক ডিসঅর্ডার যাকে আপনি রিপিটেডলি ব্লাড দিচ্ছেন। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যাদেরকে মাল্টিপল ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে রেসাস ব্লাড গ্রুপের এই জিনোটাইপ ফেনোটাইপ ম্যাচ করে যদি আমরা ব্লাডটা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা বলেছি যে হাইলি ইমিউনোজেনিক। তাহলে যে অ্যান্টিজেনটা নাই সেই অ্যান্টিজেনটা তার বডিতে অ্যান্টিবডি তৈরি করবে, এবং আল্টিমেটলি একটা সময় গিয়ে আমরা যতই ব্লাড দেই না কেন সেটা কি হবে? একটা ডিলে ট্রান্সফিউশন রিঅ্যাকশন হবে। তো এইজন্য আমাদের এটা জানার থাকাটা খুব জরুরি। আমরা এটাকে ভাগ করে দেখার চেষ্টা করেছি যে আপনার ফিশার সিস্টেম এবং ওয়েনার সিস্টেমের মধ্যে আমরা যদি হচ্ছে ভাগটা দেখি যে 100% আমাদের যদি পপুলেশন হয়, এবং তার মধ্যে হচ্ছে যদি আমরা দেখার চেষ্টা করি যে আপনার বিভিন্নভাবে ভাগটা আমরা করেছি যে উম ডে ক্যাপ এখানে টোটাল ৫ ভাগে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমাদের যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেন তাদের জন্য ইম্পোর্টেন্ট, এবং হাইয়েস্ট হচ্ছে আপনার ১ম যেটা আমরা ক্যাপিটাল R1, স্মল r 32%, বাকিরা হচ্ছে মোটামুটি কাছাকাছি। তো ডিস্ট্রিবিউশন আমরা যদি হচ্ছে ওভারঅল পপুলেশনের ডিস্ট্রিবিউশন দেখি, রেসাস পজিটিভ হচ্ছে 85% এবং রেসাস নেগেটিভ হচ্ছে 15%। তো মেজরিটি হচ্ছে গিয়ে রেসাস পজিটিভ। এখানে কিছু উইক ফর্ম আছে। উইক ফর্ম বলতে আমরা সাধারণত বুঝাচ্ছি সেই একই রকম। আমরা যেমন বলে এসেছিলাম যে ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে যেমন আমরা একটা সাবগ্রুপের কথা বলেছি যে কিছু অ্যান্টিজেন তুলনামূলকভাবে আ দেখা যাচ্ছে যে কম থাকছে বা উইকলি প্রেজেন্ট হচ্ছে। তো এখানে রেসাসের ক্ষেত্রে আপনার কি হতে পারে? ডি এর একটা ডি অ্যান্টিজেন একটা উইক ফর্ম থাকে যেটাকে আমরা ডিইউ এটাকে বলে থাকি, এবং এটাকে ডিটেক্ট করার জন্য আমরা ডিইউ টেস্ট করি। এটার ইম্পোর্টেন্স কি? ইম্পোর্টেন্স হচ্ছে যদি একটা পারসন রিয়েলি আমরা আইডেন্টিফাই করতে পারি যে সে হচ্ছে উইক ডি, তাহলে সে হচ্ছে ডোনার হিসাবে রেসাস ডি পজিটিভ। সে রেসাস ডি সে যে ব্লাড ডোনেট করতে পারবে পজিটিভদেরকে। কিন্তু রেসিপিয়েন্ট হিসেবে তাকে আমরা কি করব? নেগেটিভ হিসেবেই কাউন্ট করব। এটার কিছু ডিপ ব্যাখ্যা আছে। তবে সাধারণ হিসাব হচ্ছে উইক ডি তে সে রেসিপিয়েন্ট হিসেবে তার ডি নেগেটিভ ব্লাড নেওয়াটাই তার জন্য সেফ। কিন্তু সে যখন ডোনার হিসাবে তখন সে ডি পজিটিভ ব্লাড দিবে। এটার মূল কারণটা ইমিউনোজেনিসিটি। এটা বিস্তারিত ব্যাখ্যার সুযোগ আসলে এই মুহূর্তে নেই। রেসাস নাল নামে একটা জিনিস আছে। এটা অনেকটা বোম্বে যে ব্লাড গ্রুপ যেটা আমরা এবিও ব্লাড গ্রুপের সাথে পড়ে এসেছি, এটা সেটার মতোই। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে যে এখানে কোনো রেসাস অ্যান্টিজেন থাকছে না। ওখানে যেমন এবিও অ্যান্টিজেন ছিল না, এখানে কোনো রেসাসের কোনো অ্যান্টিজেনই ডেভেলপ করেনি। এবং আ সা বর্তমানে হোল ওয়ার্ল্ড এ 50% ৫০ জন ব্যক্তি আছেন রেসাস নাল, আপনার যারা এই ধরনের ক্ষেত্রে রেসাস নাল হিসাবে চিহ্নিত, এবং এদের আরবিসি ফ্রেজাইল মেমব্রেন থাকে, শর্ট লিভড হয়, এবং এরা সাধারণত মাইল্ড হেমোলাইটিক অ্যানিমিয়া ডেমনস্ট্রেট করেন। তো এদের ক্ষেত্রেও সে একই কথা, রেসাস নাল যদি কোনো ইন্ডিভিজুয়ালের থাকে তাহলে তাকে অন্য একজন রেসাস নালের কাছ থেকে ব্লাড দিতে হবে, অথবা তার অটোলোগাস ব্লাড প্রোডাক্ট ইউজ করতে হবে। এছাড়া আমরা অন্য ব্লাড প্রোডাক্ট তাকে যদি দিতে যাই, তাহলে সেক্ষেত্রে তার হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন সেটা ডিলেড হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হওয়ার চান্স আছে। অনেক সময় অ্যাকিউট হওয়ারও চান্স থাকবে যদি রিপিটেডলি দেওয়া হয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো ওভারঅল আমরা যদি সিগনিফিকেন্স এর চেষ্টা করি তাহলে আমরা জানছি যে এই ডি অ্যান্টিজেনটা হচ্ছে এক্সট্রিমলি ইমিউনোজেনিক। এটা হচ্ছে আপনার প্রোডাকশন অফ অ্যান্টি-ডি ৮০ থেকে ৮৫% বা অনেক সময় ৭০ থেকে ৮০% এরকম বলা হয়। ক্ষেত্রে করছে যারা হচ্ছে আপনার ডি তে এক্সপোজড হওয়ার কারণে, ডি অ্যান্টিজেন এক্সপোজড হওয়ার কারণে অ্যান্টি-ডি প্রোডিউস হচ্ছে।
এবং এই অ্যান্টি-ডিসিভিআর এসডিএন করছে এবং ইন ইউটেরো ডেথের এটা একটা অন্যতম প্রধান কারণ। এবং এই কারণে আমরা পেশেন্ট এবং ডোনারকে সবসময়ই ম্যাচড রেসাস ডি এবং এবিও ব্লাড গ্রুপ ম্যাচড ব্লাড দেওয়ার চেষ্টা করছি। রেসেসিস জিনকে আমরা একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এটা খুব সহজে আমরা এখানে বোঝার চেষ্টা করেছি যে মাদার ১ম বেবি যখন হয় তখন হচ্ছে এক্সপোজ হচ্ছে আ আ বেবির মাধ্যমে, তার এই রেসাস পজিটিভ বেবির মাধ্যমে এবং আল্টিমেটলি এটা তার বডিতে অ্যান্টিবডি অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করছে এবং সেকেন্ড প্রেগন্যান্সিতেও যদি বেবিটা পজিটিভ হয় তখন আল্টিমেটলি কি করবে, এই অ্যান্টি ডি যেটা তৈরি করা ছিল রেসাস অ্যান্টিবডি, এটা হচ্ছে এই সেকেন্ড বেবি, থার্ড বেবি ও সাবসিকুয়েন্ট বেবি যেগুলি থাকবে তাদের ব্লাড সার্কুলেশনে হচ্ছে এটা প্লাসেন্টা ক্রস করবে, ব্লাড সার্কুলেশনে মিক্সিং হয়ে তার হচ্ছে আরবিসি গুলিকে ডিস্ট্রয় করবে এবং আলটিমেটলি হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এটা হবে এবং এক্ষেত্রে ফিটাসের ডেথও হতে পারে। তো এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। মাইনর ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা জাস্ট অল্প কয়েকটা ব্লাড গ্রুপ টাচ করে যাব যেগুলি ক্লিনিক্যালি একটু ইম্পর্টেন্ট জানা থাকার জন্য। যেমন কেল সিস্টেম, এটা কিন্তু আপনার সিভিয়ার হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন করতে পারে, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন করতে পারে। পসিবল, যদিও ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে লো। কিন্তু যদি এমন হয় যে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এবিও রেসাস মিলানোর পরেও হচ্ছে আমরা দেখলাম যে সেটা ঠিক ছিল, সেখানে কোনো ভুল হয়নি, তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে যে এটা কেল সিস্টেম থেকে হতে পারে। NTK appears to cause fetal anemia by suppression of erythropoiesis, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিট সিস্টেম হচ্ছে সিভিয়ার ট্রান্সমিশন রিঅ্যাকশন এবং টু লেসার এক্সটেন্ট এইচডিএন মে অকার by হচ্ছে অ্যান্টিবডিজ often been implicated in delayed hemolytic transfusion reaction। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ব্লাড দেওয়ার পরে হচ্ছে ২৪ ঘন্টার পর আপনার ধীরে ধীরে জন্ডিস ডেভেলপ করে বা যতটুকু হচ্ছে আমরা এক্সপেক্ট করি হিমোগ্লোবিন বাড়া সেটা বাচ্চা যখন বাড়ে না, তখন ডিলেইড এর সেই চিন্তাগুলির মধ্যে, যে কারণগুলির মধ্যে আমরা কিট সিস্টেমকেও রাখার চেষ্টা করব। ডাফি সিস্টেমের একটা বৈশিষ্ট্য এফআইএ মাইনাস বি মাইনাস, যেটা যদি অ্যাবসেন্ট থাকে এটা হচ্ছে আপনার প্লাজমোডিয়াম ভাইরাস ম্যালেরিয়া এগেইনস্ট একটা রেজিস্ট্যান্স দেয়। এবং এছাড়াও আরো দুটো অ্যান্টিবডি আছে যারা অ্যাকিউট অথবা ডিলেড হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন বা এইচডিএন করতে পারে। ভেরি রেয়ার বাট মাইট বি ভেরি সিভিয়ার, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। লিউইস সিস্টেম, ইন জেনারেলি লিউইস সিস্টেম তেমন একটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট না এবং ইম্পর্টেন্ট হচ্ছে এরা সাধারণত হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন করে না। এটা আহ, খুব একটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট নয়। অ্যান্টি এম অ্যান্টিবডি এমএনএস সিস্টেমে সেটা হচ্ছে কখনো কখনো হেমোলাইসিস করে থাকে এবং অ্যান্টি ক্যাপিটাল এস এবং কখনো স্মল এস বা ক্যাপিটাল ইউ, এগুলি হচ্ছে আপনার এসডিএন কিংবা হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন করে থাকে। আর অ্যালো অ্যান্টি পি সিস্টেমের মধ্যে পিপি ওয়ান পিকে এবং হচ্ছে অ্যালো অ্যান্টি পি হচ্ছে এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, এটাও হচ্ছে আমাদের হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন করে এবং কখনো কখনো স্পন্টেনিয়াস অ্যাবর্শনের সাথে যুক্ত থাকে। তো এখন আমরা আসলে অনেকগুলি পয়েন্ট এখানে দেখার চেষ্টা করেছি এবং এখানে আমরা যেকোনো ব্লাড গ্রুপ ডিসক্রিপেন্সি যদি হয়, এটা যদি হচ্ছে আমরা যখনই একটা টেস্ট করতে গেলাম এবং দেখা গেল যে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা ফাইনাল ডিসিশনে আসতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ডিসক্রিপেন্সিকে সলভ করতে হবে। ডিসক্রিপেন্সির একটা উদাহরণ যেমন আমরা অনেক সময় হচ্ছে দিতে পারি, সেটা হচ্ছে যে যেমন আপনার একজন পেশেন্ট, তিনি হয়তো টিউবারকুলোসিসে ভুগছেন দীর্ঘদিন ধরে, দেখা গেল তার ইমিউনো সাপ্রেশন আছে, বা একজন লিভার ডিজিজের পেশেন্ট। তো তার ক্ষেত্রে কি হবে, আমরা যে অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেনের যে রিঅ্যাকশন তাকে দেখতাম রিভার্স ব্লাড গ্রুপের সাথে, সেটা হয়তো করতে গেলে দেখা যাবে যে আমরা প্রপার রিঅ্যাকশন পাচ্ছি না। তার ব্লাড গ্রুপটা আমরা আগে যেটা জানতাম নন ব্লাড গ্রুপ, তো সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা চেঞ্জ হয়ে আমরা অন্য ব্লাড গ্রুপ পাচ্ছি। তো এইটা যেমন একটা ফ্যাক্ট। আবার এমন হতে পারে যে একজনের আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়েছে, সেটা ভিন্ন একটা এবিও ব্লাড গ্রুপ দিয়ে, সেই ক্ষেত্রে তার ব্লাড গ্রুপ চেঞ্জ হয়ে যেতে পারে, তিনি ইনফেকশন বা অন্য কোনো কারণে এই সমস্যাটা তৈরি হতে পারে। বা আমরা যে স্যাম্পলটা ব্লাড স্যাম্পলটা দিয়েছি সেই স্যাম্পলটা কন্টামিনেটেড হতে পারে। যে প্রসিডিউর আমরা করবো সেই প্রসিডিউরের মধ্যে সমস্যা থাকতে পারে। একটা জিনিস এখানে একটু বলে রাখা জরুরি, আমরা সাধারণত ব্লাড ব্যাংকগুলিতে বা ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টগুলিতে আমরা এখনো স্লাইড মেথডে বা টাইলস মেথডে বেশিরভাগ জায়গাতেই হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপিং করা হয়। তো এগুলি যদিও অনেকটাই টাইম টেস্টেড এবং হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিকভাবে করলে সঠিক রেজাল্ট দেয়। তো তবুও এগুলিতে কোনো কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য যদি কোনো ডিসক্রিপেন্সি উদ্ভব হয় সেটাকে কিন্তু আগে সলভ করতে হবে। এটা সলভ না করে কিন্তু এই পেশেন্টদেরকে হচ্ছে ব্লাড দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখন আরো মডার্ন মেথড চলে এসছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা জেল কার্ড মেথড ব্যবহার করছি, কোনো কোনো ক্ষেত্রে অটোমেটেড মেথডগুলি ব্যবহার করছি। তো এগুলি তুলনামূলকভাবে অ্যাডভান্সড, কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এগুলির প্রাইস রেঞ্জও একটু হাইয়ার, খরচ একটু বেশি হচ্ছে এবং অনেক সময় সেটা
সবাই প্রোভাইড করতে পারছে না। তো এগুলি কিছু প্রশ্ন থাকছে। তো এই রিজলভিং এর বিষয়টা খুব ইম্পোর্টেন্ট। তো এবং মিস ইন্টারপ্রিটেশন করলে যেটা মানে এবিও ডিসক্রিপেন্সি বলেন আর রিসার্চ ডিসক্রিপেন্সি বলেন, সেটার ক্ষেত্রে আমরা এই যেটুক আমরা একটু দেখার চেষ্টা করলাম, এখানে কিন্তু একটা জিনিসই, দুটো জিনিসের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে আপনার মিসম্যাচ ট্রান্সমিশন যদি হয় তাহলে আপনার হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হবে। তো আহ আহ, তো মিসম্যাচ ট্রান্সফিউশন যদি হয়, তো এই মিসম্যাচ ট্রান্সফিউশনটা অনেক সময় আমরা কিন্তু আসলে বুঝে উঠতে পারবো না যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। হ্যাঁ, তো তখন আমাদেরকে কিন্তু এই যে মাইনর ব্লাড গ্রুপ গুলিকে খুঁজতে হবে। হ্যাঁ, তো এই মিসম্যাচিং যে সব সময় কাগজে কলমেই ভুল হবে এমন নাও হতে পারে। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাড গ্রুপিং আমরা যখন দেখেছি যে অনেক জাতীয় দিবসে বড় প্রোগ্রাম হচ্ছে, ব্লাড কালেকশন হচ্ছে। তো এগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো গুরুত্ব সহকারে গ্রুপিংটা করা হচ্ছে না, বা সেই গ্রুপিং যেটা করা হয়েছে সেটা যেমন ধরেন যে আমি যেমন উদাহরণ দিয়েছি যে উইক ডি। হ্যাঁ, তো উইক ডি আসলে মাইক্রোস্কোপ ছাড়া সিদ্ধান্ত দেওয়া বা ডিইউ টেস্ট ছাড়া সিদ্ধান্ত দেওয়া এটা আসলে সম্ভব হয় না। তো ইট উইল আল্টিমেটলি বি রেকর্ডেড অ্যাজ রেসাস নেগেটিভ। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কি করলাম যে একটা প্রোগ্রামের মধ্যে হচ্ছে গিয়ে দেখলাম যে, বা একটা ধরলাম যে একটা পয়লা বৈশাখের প্রোগ্রাম বা একটা স্বাধীনতা দিবস অনুষ্ঠান, সেখানে আমরা এই কাজটা করতে গিয়ে দেখলাম যে রেসাস নেগেটিভ আসছে এবং আমরা সেটা রিপোর্ট করে দিলাম। তো ভবিষ্যতে যদি সেই রিপোর্ট ব্যবহার করে আমরা অনেক সময় ট্রান্সমিশন করতে যাই ফার্দার, তো আমরা সমস্যায় পড়তে পারি। কারণ আপনারা বলতে পারেন যে আমরা তো আবার হচ্ছে গিয়ে ক্রস ম্যাচিং করব। তো করলেও আসলে যেগুলি উইক প্যাটার্ন, যেমন ধরেন যে এর ক্ষেত্রে A1 A2 এগুলিতে অ্যান্টিজেনের পরিমাণ কম, অনেক সময় রিঅ্যাকশনের পরিমাণ কম, এবং অনেক যেগুলি পেরিফেরি ট্রান্সমিশন সেন্টার আছে বা ছোট, ছোট ব্লাড ব্যাংক আছে, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে রিএজেন্টটা ব্যবহার করে সেটা হয়তোবা মনোক্লোনাল, বা সেটা হয়তো তারা একটু কম প্রাইসে কেনার চেষ্টা করে। তো সেটা অনেক সময় সব আ আ আমাদের এই যে A1 A2 সবগুলিকে হয়তোবা সেইভাবে আ রিঅ্যাকশন করে না বা অ্যাগ্লুটিনেশন করে না। তো কিছু, কিছু ভুলের ক্ষেত্র এখানে থেকে যায় এবং এই কারণে হচ্ছে যে আমাদের পেশেন্টের লাইফ কিন্তু সমস্যায় পড়তে পারে। তো এই ডিসক্রিপেন্সির বিষয়গুলি আমাদেরকে সবসময় একটু মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং একটা বিষয়। এবং আ আরেকটা জিনিস আমরা অনেক সময় হচ্ছে যেটা ফেস করি, সেটা হচ্ছে যে অন্যান্য ব্লাড গ্রুপ যেগুলো, মাইনর ব্লাড গ্রুপ তো আসলে আমাদের হিসাবের মধ্যে সাধারণত থাকে না বা আমাদের নোটের মধ্যেও থাকে না। তো এগুলিও আমরা যখন হচ্ছে কোনোভাবে সলভ করতে পারব না, তখন এগুলিও তো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে হয়তোবা সেগুলি থেকে কোনো প্রবলেম উদ্ভূত হতে পারে। তো আমরা যদি একদম সামারাইজ করার চেষ্টা করি যে ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ব্লাড গ্রুপ হচ্ছে একটা আরবিসির মধ্যে থাকা যে অ্যান্টিজেন গুলি, যেগুলির হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি করার সক্ষমতা আছে, এবং নির্দিষ্টভাবে কোনো কোনো ক্ষেত্রে এটা ন্যাচারালি ফর্ম, কোনো কোনো ক্ষেত্রে এটা ইমিউনোজেনিক, যে কারণে হচ্ছে যে অন্য কোনোভাবে এক্সপোজারের কারণে হচ্ছে। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এটা সবসময় যে বাড়তে হচ্ছে তা না। কোনো, কোনো ক্ষেত্রে ডেভেলপ হতে দেরি হচ্ছে এবং সেই কারণে এট বার্থ ব্লাড গ্রুপ অনেক সময় আমরা মায়ের ব্লাড গ্রুপকেও ব্যবহার করি। হ্যাঁ? এখানে সিগনিফিক্যান্স আছে মায়ের ব্লাড গ্রুপের। যে সবসময় যে বাচ্চার ব্লাড গ্রুপ দিয়ে কাজ করা সম্ভব হবে তা না। এবং আমরা বাচ্চার ব্লাড গ্রুপের পাশাপাশি মায়ের ব্লাড গ্রুপটাকে অনেক সময় আমরা এখানে হিসাবের মধ্যে রাখি। আমরা ইচ্ছা করলে ফরেনসিক ক্ষেত্রগুলিতে প্যাটার্নিটি টেস্টও করতে পারি। এটা আমরা জেনোটাইপ ফেনোটাইপের যে হিসাবগুলি দেখানোর চেষ্টা করেছি, বিশেষত রেসাসের এবং এভিও তো অবশ্যই। তো এটাকে আমরা একত্র করে আমরা প্যাটার্নিটিতেও একটা মতামত দিতে পারি। সেটাও আমাদের পক্ষে সম্ভব। তো এই সবকিছু মিলিয়ে আসলে আম আ যদিও বা আগে বা গত বছর, কিছু বছর আগেও আমরা আসলে এত ডিটেইলস হয়তো যেতাম না। তো এখন আস্তে, আস্তে অনেকগুলি সেন্টারই আপনার A1 দিয়ে টেস্ট করার চেষ্টা করছে, এবং আপনারা হয়তো সামনে দেখতে পাবেন যে রিপোর্ট গুলো এইভাবে আসছে যে ব্লাড গ্রুপ A1 RHD পজিটিভ। তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা A এর একটা সাবগ্রুপ, এবং সেই সাবগ্রুপ হচ্ছে এই ভদ্রলোকের, বা A2B পজিটিভ। এবং আমরা তখন চেষ্টা করব কিন্তু, যদি এরকম রিপোর্ট আমরা পাই বা এই সিস্টেমটা আমরা আস্তে, আস্তে ডেভেলপ করতে পারি, যে এটাকে আরো নির্দিষ্টভাবে সাবগ্রুপ সহ যদি আমরা উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজ হবে যে সুনির্দিষ্টভাবে ওই ডোনারের কাছ থেকে হচ্ছে, বা ওই টাইপের ডোনারকে খুঁজে বের করা এবং সেটাকে হচ্ছে ট্রান্সফিউজ করা। এবং রেসাস এর ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেও বলেছি যে হচ্ছে মাল্টি ট্রান্সফিউজ কেসে কিন্তু রেসাসটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এবং রেসাস এর যে
আপনার ৫ টা মানে যদিও তার ৬১ টা অ্যান্টিজেন আছে কিন্তু ৫ টা যে ইম্পোর্টেন্ট অ্যান্টিজেনের কথা আমরা বলেছি এগুলি সাধারণত ৩ টার পেয়ারে ৩ টার আ মা কমপ্লেক্স হিসাবে হচ্ছে গিয়ে আমরা হিসাবটা দেখানোর চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আ রিপিটেড ট্রান্সমিশন এর ফলে বা রিপিটেড এক্সপোজার এর ফলে কি হচ্ছে একটা সময় গিয়ে তার মধ্যে অনেক অ্যালো অ্যান্টিজেন যাওয়ার ফলে অ্যালো অ্যান্টিবডি তৈরি হচ্ছে এই রিসিপিয়েন্ট এর মধ্যে। এবং এই অ্যালো অ্যান্টিবডি কি করছে? আল্টিমেটলি একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট হয়তোবা দেখা যাচ্ছে যে যদি তাকে আমরা এইভাবে জিনোটাইপ ফেনোটাইপ ম্যাচ করে ব্লাড না দেই, তাহলে হয়তো একটা সময় পরে যে ১০ বছর ১৫ বছর পরে বা যেকোনো আপনার মাল্টি ট্রান্সফিউজ কেসে একটা সময় পরে আপনি ব্লাড দিচ্ছেন কিন্তু কি হচ্ছে না? তার হিমোগ্লোবিন রাইজ করছে না। হিমোগ্লোবিন রাইজ করছে না যে লেভেলে দেওয়ার কথা সেই লেভেলে রাইজ হচ্ছে না। তো ও একবার হচ্ছে যে যদি এই অ্যান্টিবডি প্রোডিউস হয়ে যায় সেটাকে কিন্তু আমরা এই পেশেন্টের সার্কুলেশন থেকে ক্লিয়ার অফ করতে পারব না। তো যদিও পুরা সিস্টেমটা কিন্তু তুলনামূলকভাবে কস্টলি। আমরা যদি এই পথে অগ্রসর হতে চাই কিন্তু আইডিয়ালি দিস শুড বি ডান। আ আ যে তার রেসাস এভিও এবং রেসাস জেনোটাইপ ফেনোটাইপ স্পেসিফিক ট্রান্সফিউশন করতে পারলে এটা পেশেন্টের জন্য হচ্ছে খুবই উপকারী এবং উপযোগী হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের ট্রান্সমিশন হ্যাজার্ড যেগুলি হয়ে থাকে তার মধ্যে যত হ্যাজার্ড হয় তার মধ্যে শীর্ষে হচ্ছে গিয়ে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনের শীর্ষে হচ্ছে মিসম্যাচ ট্রান্সফিউশন এবং মিসম্যাচ ট্রান্সফিউশন সাধারণত হয় হচ্ছে এই এবিও ব্লাড গ্রুপের মানে ভুলের কারণে ভুল এটা ক্লারিক্যাল ভুল হতে পারে এটা আমাদের দেখার ভুল হতে পারে আমরা যখন ট্রান্সফিউশন করতে যাচ্ছি তখন আমরা ভুলভাবে সেটাকে হয়তো ট্রান্সফিউজ করছি বা সেই কারণেই কিন্তু হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতে পারে এবং এটাও মাথায় রাখতে হবে যে এটার কিন্তু মর্টালিটি এবং মরবিডিটিও অনেক বেশি। হ্যাঁ, তো সুতরাং এই জিনিসগুলি আমাদেরকে মাথায় রাখা খুব জরুরি। তো থ্যাংক ইউ অল। আসলে স্বল্প সময়ের মধ্যে পুরো ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে খুব ডেসক্রিপটিভ আলোচনা করা আসলে সুযোগ কম। তো আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য সাধারণত যেটুকু প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। তো যারা এই লেকচার বা প্রেজেন্টেশন হচ্ছে গিয়ে দেখেছেন তাদের সবাইকে হচ্ছে অভিনন্দন। যদি কোনো প্রশ্ন থাকে আমরা যেহেতু এটা ল্যান্সেট যে আমাদের মেডিকেল গ্রুপ সেটাতে হচ্ছে লাইভ হিসাবে এটা প্রচারিত হচ্ছে। তো সেখানকার কমেন্ট সেকশনে যদি আপনারা হচ্ছে গিয়ে কোনো প্রশ্ন করেন আমি ভবিষ্যতে চেষ্টা করব সে প্রশ্নটার জবাব দেওয়ার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।